অন্যান্য তিথিতে যেমন বিভিন্ন ক্ষণের সময়ের ব্যাপার থাকে, অক্ষয় তৃতীয়া সারাদিনই শুভ সময়। তাই অক্ষয় তৃতীয়ার দিন আমরা দেখব বিভিন্ন হালখাতা হয়, বিভিন্ন ব্যবসা বাণিজ্যরা তারা আসেন, তারা খাতা পুজো করেন। এবং এই অক্ষয় তৃতীয়ার দিনই আমাদের যবে সৃষ্টি হয়েছিল, সত্যযুগের অবসান হয়েছিল, ত্রেতা যুগের সূচনা হয়েছিল। এই অক্ষয় তৃতীয়া বিষ্ণুর যে ষষ্ঠ অবতার পরশুরাম, এই অক্ষয় তৃতীয়ার দিনই পরশুরামের আবির্ভাব হয়েছিল। তাই জন্য এই দিনটাকে আমরা পরশুরাম জয়ন্তী বলেও আমরা উল্লেখ করি। এবং এই অক্ষয় তৃতীয়ার দিনই মহাভারত লেখা হয়েছিল। এবং এই অক্ষয় তৃতীয়ার দিনই আমরা দেখব যে সূর্য এবং চন্দ্র সব থেকে উজ্জ্বলতম অবস্থার মধ্যে থাকবে। এবং এই অক্ষয় তৃতীয়ার দিনই আমাদের শ্রীকৃষ্ণের যে দ্রৌপদীর যে বস্ত্রহরণ হয়েছিল, শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বস্ত্র দান করেছিল। বিভিন্ন তাৎপর্যপূর্ণ, বিশাল তাৎপর্যপূর্ণ এই অক্ষয় তৃতীয়া। সেন, আমি আমার কনস্ট্রাকশনের বিজনেস। আজকে জগন্নাথ দেবের কাছে এসেছি, চন্দনযাত্রা প্লাস অক্ষয় তৃতীয়া, আজকে শুভ দিন দুটোই। তো আজকে পুজো করাতে এসেছি, বাবার আশীর্বাদ নিতে এসেছি। আমরা শ্রীরামপুরে আমাদের মানে জগন্নাথ দেব সবার উপরে, মানে আমরা জগন্নাথ দেব খুব মানি, সেই কারণে বাবার আশীর্বাদ নিতে এসেছি, যাতে সারা বছর ব্যবসা ভালোভাবে চলে। তাদের ছোঁয়ার একটু চন্দন প্রভুর গায়ে লাগে, আর তাতে তারা নিজেরা ধন্য হন। ঘরের লক্ষ্মীকে নিয়ে যাচ্ছি, সারা জীবন দুজন মিলে একসাথে সংসার করব। এই অক্ষয় তৃতীয়ার দিনই আমরা বলে থাকি রথযাত্রার সূচনা হয়, রথের কাঠ তৈরির কাজ শুরু হয় এই অক্ষয় তৃতীয়ার দিনই। এবং এই অক্ষয় তৃতীয়া তিথিতেই, অক্ষয় তৃতীয়ার দিনেই রাজা ইন্দ্রদ্যম্নুর কাছে জগন্নাথ দেব প্রকট হয়েছিলেন এবং ওনাকে বলেছিলেন, যে নির্দেশ দিয়েছিলেন, তুমি আমার সারা অঙ্গে চন্দন লেপন করো। কারণ জগন্নাথ দেবের রূপ হচ্ছে সম্পূর্ণ মানব রূপ। আমাদেরও যেমন এই প্রখর রৌদ্রে, বৈশাখ মাসের প্রখর রৌদ্রে যেমন আমাদেরও গায়ে দহন হয়, জ্বলন হয়, তাই জন্য আমরাও যেমন আমরা ঠান্ডা, আমরা শীতল হই, ঠিক সেরকমই আজকে আমরা এই পট্টি দিয়ে আমাদের কর্পূরের মাধ্যমে, কর্পূর, চন্দন, কুমকুম দিয়ে, সুগন্ধি দিয়ে আমরা থোকা থোকা চন্দন লাগালাম জগন্নাথ দেবের মাথায়। এই 21 দিন ব্যাপী এই চন্দনযাত্রা উৎসব চলবে এবং বিভিন্ন বেশে আমরা পরিয়ে দেবো। আমরা গতকালই এই বেশ আমরা ধারণ করিয়েছি জগন্নাথ দেবকে। উনিই তো জগন্নাথ দেব, উনিই তো জগতের পিতা। সব থেকে পৃথিবীর প্রাচীনতম জগন্নাথ দেবের মূর্তি আমাদের মাহেশেই একমাত্র জল করছে বিদ্যমান। আমাদের মাহেশের মূর্তি পাল্টানো হয় না, আমাদের এইটাই হচ্ছে মাহেশের ঐতিহ্য।
এবং আরেকটি পৌরাণিক তত্ত্ব হিসেবে আমরা আমাদের গ্রন্থে উল্লেখ আছে, বিভিন্ন গ্রন্থে, যে চৈতন্য মহাপ্রভু যিনি গুরুদেব ছিলেন ঈশ্বরপুরীবাদ এবং তার গুরুদেব ছিলেন মাধবেন্দ্র পুরী, তিনি বৈষ্ণব ছিলেন। তিনি বৃন্দাবনে গেছিলেন এবং বৃন্দাবনে তিনি গোপালের স্বপ্নাদেশ পেয়েছিলেন, গোপালকে তিনি পেয়েছিলেন এবং গিরিরাজ গোবর্ধনের ওপর তিনি গোপালকে বিরাজ করিয়েছিলেন। গোপাল আমাদের মাধবেন্দ্র পুরীকে তিনি নির্দেশ দিয়েছিলেন যে তুমি আমার মলয় পর্বত থেকে তুমি চন্দন নিয়ে এসো, আমার দেহ শীতল করো। তিনি সেই রাত্রিরেই আর কাল বিলম্ব না করে তিনি চললেন নীলাচলে মলয় পর্বতের উদ্দেশ্যে। সেই মলয় চন্দন নিয়ে এসে তিনি যখন আমাদের রেমুনাতে এসে উপস্থিত হয়েছিলেন, তিনি রাত্রিবাস যখন করছিলেন, সেই সময় গোপাল তাকে স্বপ্ন দিয়েছিলেন যে রেমুনাতেই গোপীনাথের মন্দির আছে, সেই গোপীনাথের মন্দিরেই সেই চন্দন তুমি গোপীনাথের গায়ে লাগাও, তাহলে আমি শীতল হব, কারণ আমি এবং গোপীনাথ এক ও অভিন্ন। তাই গোপীনাথের গায়ে সেই চন্দন লাগানো হয়েছিল এবং সেই চন্দনযাত্রা এই চন্দনযাত্রা উৎসবের দিন, এবং এই চন্দনযাত্রা উৎসব গোপীনাথের গায়ে যে লাগানো হয়েছিল সেই সময় থেকেই চন্দনযাত্রা উৎসব শুরু হয়েছিল। মাহেশে এইটা নিয়েই মাহেশ বেঁচে আছে, কারণ মাহেশের সারা পৃথিবীর মধ্যে প্রাচীনতম মূর্তি চৈতন্য মহাপ্রভুর আগের মূর্তি আমাদের মাহেশ। মাহেশের 628 বছর এবছরে চন্দনযাত্রা উৎসব। আমরা 21 দিন ব্যাপী এই চন্দনযাত্রা উৎসব চলবে। আগামী 22শে জুন আমাদের সানযাত্রা উৎসব, সকাল 6:30টার মধ্যে আমাদের সানযাত্রা উৎসব হবে এবং আগামী 7ই জুলাই আমাদের 628তম মাহেশের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব আমরা সমর্পণ করব আগামী 7ই জুলাই রবিবার। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? আমরা এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও তুলে ধরবো আপনাদের কাছে। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর এখনও যারা আমাদের পরিবারে সদস্য বন্ধু হয়ে ওঠেননি, অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর নতুন ভিডিওতে খুব সহজে আপনার কাছে পৌঁছে যায়, তার জন্য পাশে বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, মন যা চায় তাই করুন।